এই বছরের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল হিসেবে গণ্য করা হচ্ছে স্পেনকে। লামিন ইয়ামালের ড্রিবলিং কিংবা পেদ্রির ম্যাজিশিয়ানের মতো টাচ, এই সমস্ত কিছুই স্পেনের এই দলকে দিচ্ছে বাড়তি এজ। তার উপর লম্বা সময় ধরে ইউরোপের সবচেয়ে সুন্দর ফুটবলটা উপহার দিয়ে আসছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার তাদের কাছে সুযোগ রয়েছে দ্বিতীয় ট্রফি নিজেদের করে নেওয়ার। এই বিশ্বকাপের হট ফেভারিট দলের স্কোয়াড সম্পর্কেই আজকের ভিডিও। তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আমরা কিন্তু 50K খুবই কাছাকাছি আছি। ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আমাদের সেটা পূরণ করে দেবেন, এটাই আশা। আপনাদের মধ্যে প্রায় 81% মানুষ ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব। চলুন দেরি না করে শুরু করা যাক। এই বছরের বিশ্বকাপের সবচেয়ে বেশি হাইপ তোলা দল হচ্ছে স্পেন দলটা। সম্ভবত জাভি ইনিয়েস্তাদের পর আরও একটি গোল্ডেন জেনারেশন পেয়েছে তারা। এই গোল্ডেন জেনারেশন তবু অনেক বেশি তরুণ, তাদের কাছে রয়েছে অনেক বড় একটা চ্যালেঞ্জ বিশ্ব ফুটবলের বড় বড় দলগুলোর বিপক্ষে নিজেদেরকে প্রমাণ করার। সেটা দুইবারের টানা ফাইনাল খেলা ফ্রান্স হোক কিংবা গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হোক, স্পেন রয়েছে দুর্দান্ত একটা ছন্দে এবং তাদেরকে এই বিশ্বকাপে প্রমাণ করতে হবে তাদের এই ট্যালেন্টটা তারা পারফরমেন্সে রূপান্তর করতে পারে কিনা। চলুন এক নজর আগে স্পেনের স্কোয়াডটা দেখে আসা যাক। তো স্পেনের এই দলটাতে গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন ডেভিড রায়া, তার সাথে আছেন জুয়ান গার্সিয়া এবং উনাই সিমন। রেগুলারলি উনাই সিমনই সাধারণত স্পেনের হয়ে খেলে থাকেন, তবে ডেভিড রায়ার যে পারফরমেন্স আর্সেনালের হয়ে এই সিজনে দেখতে পেয়েছি আমরা, তাকে হয়তো স্টার্টার হিসেবে ইউজ করা হতেও পারে। ডিফেন্ডাররা হচ্ছেন গ্রিমালদো, পাউ কুবার্সি, লরেন্তে, এরিক গার্সিয়া, পেদ্রো পোরো, এমরিক লাপোর্ট, মাইক কোকোরেয়া এবং মার্ক পুবেল। মোটামুটি ডিফেন্সটাকে অনেক শক্তিশালী বলা যেতে পারে, তারা অনেক দিন ধরে কিন্তু একসাথে খেলছে। মিডফিল্ডের ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে পেদ্রি রয়েছেন, রদ্রি রয়েছেন, অ্যালেক্স বাইনা রয়েছেন, মার্টিন জুবিমেন্টে রয়েছেন, ফাবিয়ান রুইজ রয়েছেন, গাবে রয়েছেন এবং মিকেল ম্যারিনা রয়েছেন। সো মিডফিল্ডটাও কিন্তু দুর্দান্ত। তাদের আক্রমণে যদি আসে, সেক্ষেত্রে লামিন ইয়ামালের সাথে ফেরান তোরেস আছেন, ভিক্টর মুনিওজ, নিকো উইলিয়ামস, পিনো, মিকেল ওইয়ারজাবাল, ড্যানি ওলমো এবং ইগলেসিয়াস। ওভারঅল যদি বলি আক্রমণ ভাগটাতে কিছু কিছু পজিশন নিয়ে কিন্তু কোয়েশন থাকবে, বিকজ ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস যদি ইনজোর্ড হয়ে যান, তাদেরকে রিপ্লেস করার উপযোগী বড় কোনো নাম কিন্তু এখানে নেই। আমরা যদি একটু তাকিয়ে দেখি, সেক্ষেত্রে ভিক্টর মুনিওজ কিংবা ইগলেসিয়াস তারা কিন্তু বড় কোনো ক্লাবে খেলছেন না। ইগলেসিয়াস বর্তমানে খেলছেন সেল্টা ভিগোতে। সো এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবেই। এবার যদি স্কোয়াডটাকে আমরা অ্যানালাইজ করতে বসি, তাহলে একটা জিনিস ক্লিয়ার বোঝা যাবে, এই স্কোয়াডটা তুলনামূলক স্পেনের যে স্ট্যান্ডার্ড আমরা আশা করি সেই তুলনায় কিন্তু দুর্বলই হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু দে লা ফুয়েন্তে অনেক কিছুর উপরে দৃষ্টি দিয়েছেন। এখানে আমরা বলতে পারি এত বড় একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার কারভাহাল নেই কেন, কিংবা ডিফেন্সের ডিন হুইসন নেই কেন, কিন্তু এখানে দে লা ফুয়েন্তে যে জিনিসটার উপর নজর দিয়েছেন সেটা হচ্ছে রিসেন্ট ফর্ম। এই রিসেন্ট ফর্মে দূরা চলে কিন্তু অনেক বড় নামই এই স্কোয়াড থেকে বাদ পড়েছে। তাছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন ফার্মিন লোপেজ। তবে ওভারঅল স্পেনের যে স্কোয়াডের যে স্ট্যান্ডার্ডটা থাকার কথা ছিল, সেখান থেকে কিন্তু তারা অনেকটা ডাউন চলে এসেছে। প্রথমেই চলুন গোলকিপিং সম্পর্কে কথা বলা যাক। তাদের গোলকিপিংয়ে বর্তমানে যারা রয়েছেন, ডেভিড রায়া, উনাই সিমনরা, তারা বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ষষ্ঠবাদের মধ্যে নিজেদেরকে অবশ্যই রেখে দিতে পারবেন। তাছাড়া তাদের পেনাল্টি সেভিং এবিলিটি কিন্তু আমাদের সবারই জানা। সো স্পেন কিন্তু বিশ্বকাপের বড় স্টেজে খুব ভালো কোয়ালিটির গোলকিপার পেতে চলেছে। তবে এই গোলকিপারদের মধ্যে একটাই সমস্যা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব। এখনও কিন্তু তারা বড় স্টেজে খুব বড় কিছু করে উঠতে পারেনি। এখনও কিন্তু এই গোলকিপাররা উঠতি তারকা। সো স্পেনকে কিন্তু এটার বিপক্ষে যথেষ্ট লড়াই করতে হবে। উনাই সিমন লিডারশিপ এবং রিফ্লেক্সের সমন্বয়ে স্পেনের নাম্বার 1। এই সিজনে লা লিগায় 12টি ক্লিন শিট তিনি রাখতে পেরেছেন। অপর দিক দিয়ে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক হিসেবে আর্সেনালের হয়ে 19টি ক্লিন শিট জিতেছেন ডেভিড রায়া। অপর দিক দিয়ে বার্সেলোনার তরুণ গোলরক্ষক জুয়ান গার্সিয়া অসাধারণ শর্ট স্টপিং ক্ষমতা দেখানোর মাধ্যমে স্কোয়াডের ভবিষ্যৎ হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন। অর্থাৎ তাদের গোলকিপিং নিয়েও কিন্তু ডিসিশন নিতে হবে কে স্টার্ট করতে চলেছেন। ডিফেন্ডারদের মধ্যে রাইট ব্যাকে তারা পাচ্ছে পেদ্রো পোরোকে, যিনি আক্রমণ ভাগে 9টি অ্যাসিস্ট করেছেন এবং রক্ষণ ভাগে দুর্দান্ত গতির জন্য পরিচিত। মার্কাস লরেন্তে আছেন, যিনি বহুমুখী খেলোয়াড়, একই সাথে রাইট ব্যাক এবং মিডফিল্ডার উভয় পজিশনে তিনি খেলতে পারেন। এমরিক লাপোর্টের ক্ষেত্রে চিন্তা করি, তাকে আমরা বলতে পারবো রক্ষণের সেনাপতি। এরিয়াল ডুয়েলে 90% সফল এবং নিখুঁত বিল্ড আপ তিনি করতে পারেন। পাউ কুবার্সি, তিনি একজন কিশোর ডিফেন্ডার, কিন্তু তার কাছে রয়েছে দুর্দান্ত পাসের ভিশন এবং গেম রিডিং করার ক্ষমতা। অপরদিকে মার্ক পিবেলের ওভারল্যাপ এবিলিটি এই দলটার আক্রমণে খুব বেশি হেল্প করতে চলেছে। এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারদের মধ্যে এরিক গার্সিয়ার জয়েন করা অনেক বড় একটা অ্যাসেট হতে চলেছে এই দলের জন্য, বিকজ চাপের সিচুয়েশনে এরিক গার্সিয়া দলটাকে যেভাবে সাপোর্ট করতে পারেন, খুবই কম প্লেয়ার সেটা করতে পারবেন। এছাড়াও আছেন মার্ক কোকোরেয়া, বাম দিক দিয়ে প্রেস রেজিস্ট্যান্ট ফুটবলার হিসেবে প্রতি ম্যাচে তিনি 3টি ট্যাকল করতে পেরেছেন। এছাড়াও লেফট ব্যাকে আছেন আলেহান্দ্রো গ্রিমালদো। তবে এই দলটার মূল ইঞ্জিন হচ্ছে তাদের মিডফিল্ড, যেখানে আছে বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রি। 90% পাসিং অ্যাকুরেসির সাথে গেম টেম্পো নিয়ন্ত্রণ করার অতুলনীয় ক্ষমতা।
তাছাড়া আছেন মার্তিন জুবিমেন্দি, যাকে রদ্রিযোগ্য উত্তরসূরি রক্ষণভাগের সামনে ঢাল হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রতি ম্যাচে প্রায় 2.5টি ইন্টারসেপশন তিনি করতে পেরেছেন। আর মিডফিল্ডের জাদুঘর পেদ্রি তো আসেনি, তার ম্যাজিক্যাল টাচ এবং দুর্দান্ত টার্নিং যে কোনো খেলার মোড় পরিবর্তন করে দিতে পারে। তার থ্রু পাসগুলো হোক কিংবা লং বল, যে কোনো শক্তিশালী ডিফেন্সকে চিরে আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য অনেক বড় অপরচুনিটি তৈরি করে দিতে পারে। এই বিশ্বকাপের সেরা প্লেয়ারদের মধ্যে অবশ্যই পেদ্রির নাম আপনাকে রাখতেই হবে। পিএসজির ফাবিয়ান রুইস তো আসেনি। লাস্ট কয়েক সিজনে যে এরকম ইমপ্রুভমেন্ট তিনি দেখিয়েছেন সেটা অনেকদের জন্যই কিন্তু অবাক করা ছিল, এবং স্পেনের হয়েও কিন্তু সেই পারফরমেন্স তিনি ধরে রেখেছেন। দূরপাল্লার সড়ক কিংবা বক্স টু বক্স দৌড় সবকিছুতেই প্রতিপক্ষের জন্য অনেক বড় একটা হুমকি তিনি। তাছাড়াও আছেন মিকেল মেরিনো এবং গাভি, যাদের এডিশনটাও কিন্তু দলকে অনেক বড় শক্তি যোগাবে। অনেক বড় সারপ্রাইজের মধ্যে অবশ্যই অ্যালেক্স বাইনার নাম বলতে হয়। ফ্রি কিক কিংবা ক্রিয়েটিভ পাসে এই সিজনে প্রায় 14টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা এই স্কোয়াডের জন্য অনেক বড় শক্তি হিসেবে কাজ করতে চলেছে। আক্রমণ ভাগ, তাদের আক্রমণ ভাগে দুজন উইঙ্গার আছেন জোড়া ফলার মতো কাজ করার জন্য, যাদের খেলা বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর খেলার মধ্যে অবশ্যই রাখতে হয়। একজন হচ্ছেন লামিন ইয়ামাল, আরেকজন হচ্ছেন নিকো উইলিয়ামস। দুজনের খেলা, দুজনের গতি এবং দুজনের ড্রিবলিং যে কোনো ফুটবল ফ্যানকে মন্ত্রমুগ্ধ করতে যথেষ্ট। তাছাড়া বর্জা ইগলেসিয়াস, দানি ওলমোর মতো প্লেয়াররা রয়েছেন যারা খুব সহজে হাফ স্পেসকে কাজে লাগাতে পারেন। যে দলগুলো লো ব্লকে খেলবে তাদের বিপক্ষে স্পেস তৈরি করার ক্ষেত্রে দানি ওলমোর তো জুরি মেরা ভার। এছাড়াও দ্রুতগতির রাইজিং স্টার ভিক্টর মুনিওজ রয়েছেন এরেমি পিনো, তাদের উপরও কিন্তু নজর রাখতে হবে। তবে এই দলটার একমাত্র দুর্বলতা এবং মূল সমস্যা হচ্ছে একজন প্রলিফিক নাম্বার 9 না থাকা, একজন প্রলিফিক গোল স্কোরার না থাকা। তাদের রয়েছে ফেরান তোরেস, কিন্তু ফেরান তোরেসকে কতটুকু ভরসা করা যায় সেটা তো আমরা অনেকটাই জানি। গোল মিস করার ক্ষেত্রে তার যেমন একটি নাম রয়েছে, ঠিক একইভাবে নানা ধরনের মিস্টেক করে দলকে ভুগিয়েছেনও তিনি। সেক্ষেত্রে স্টার্টার হিসেবে হয়তো আমরা মিকেল ওয়াইয়ারজাবালকে দেখতে পেতে পারি। দেলা ফুয়েন্তে স্পেনের দলের ফুটবলের মধ্যে যথেষ্ট পরিবর্তন এনেছেন। এখন স্পেন টিকিটাকা ফুটবল খেলে না, এখন স্পেনের ফুটবলের রয়েছে ভার্টিক্যাল ফুটবল। তারা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে, যেটা কিন্তু অনেকটা সাউথ আমেরিকা থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে। তাদের এই ফুটবল স্টাইলটা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু সেই ফুটবল স্টাইলটা স্পেনের টিকিটাকার সেই স্টাইল থেকে অনেকটাই আলাদা। তাদের কাউন্টার প্রেস এতটাই কার্যকরী যে বল হারানোর 3 সেকেন্ডের মধ্যেই তারা বলটাকে ফিরিয়ে আনতে পারে। মাঠের প্রশস্ততাকে কাজে লাগাতে পারে তারা, বিকজ তাদের কাছে রয়েছে দুই ফলা ইয়ামাল এবং উইলিয়ামস। তারা বিপক্ষ ডিফেন্সকে স্ট্রেস করতে পারেন, যার কারণে মিডফিল্ডারদের জন্য অনেক বেশি স্পেস তৈরি হয়ে যায়। তাছাড়া মিডফিল্ডে তারা একটা ট্রায়াঙ্গুলার শেপ মেনটেন করার চেষ্টা করে। মোট কথা এখন হচ্ছে প্রেডিকশনের পালা। স্পেন এই বিশ্বকাপের ফেভারিট দল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, স্পেন এই বিশ্বকাপের সবচেয়ে ট্যালেন্টেড দলগুলোর একটি, তার উপর সবচেয়ে সুন্দর ফুটবল খেলবে যে দলগুলো, তার মধ্যেও স্পেনের নাম থাকবে। এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ারও এবিলিটি রয়েছে লামিন ইয়ামালের, কিন্তু মূল সমস্যা এক্সপিরিয়েন্স। একটা বিশ্বকাপ টুর্নামেন্টে ভালো করতে হলে এক্সপিরিয়েন্সের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা লাস্ট উয়েফা নেশনস লিগেও দেখেছি এই দলটা যখন প্রেশার সিচুয়েশনে পড়েছে তখন অনেক মিস্টেক্স করেছে, এবং যে দলগুলো তুলনামূলক অনেক বেশি এক্সপিরিয়েন্সড, যে দলগুলো মোটামুটি স্ট্রাকচারে বিশ্বাস করে, তাদের বিপক্ষে কিন্তু দলটা ভোগার সম্ভাবনা রয়েছে। তার উপর স্কোয়াড ঘোষণার কারণে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু বাদ পড়েছেন। মাদ্রিদের অনেক প্লেয়ারই বাদ পড়েছেন যারা কিন্তু এই স্কোয়াডে স্টার্টার হতে পারতেন। তারা বাদ পড়েছেন বিকজ রিয়াল মাদ্রিদের হয়ে তাদের পারফরমেন্স ভালো ছিল না। তবে ন্যাশনাল টিমে কিন্তু অনেকেই রেগুলার পারফর্ম করে এসেছেন। সো এই স্কোয়াডের ডিসিশনটা কতটা ভালো হয়েছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার কাছে মনে হয় স্পেন এই বিশ্বকাপের অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাবে, এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি সেটা না ঘটে, এটা কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হবে। এরপরে যে স্টেটটা, সেটা সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া এবং দিন শেষে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া, এখানে এই দলটার আটকানোর সম্ভাবনা অনেক বেশি। সো মাই ফাইনাল প্রেডিকশন ইজ স্পেন সেমিফাইনাল পর্যন্ত যাবে। এর আগে যদি বাদ পড়ে সেটা একটা অঘটন হবে, কিন্তু তারা ট্রফি জিততে পারবে কিনা সেটা নির্ভর করবে ওই দিনের কয়েকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর, যার মধ্যে ইয়ামাল এবং পেদ্রির নাম তো থাকবেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।